নিজেকে একটু সামলিয়ে নিয়ে দরজা ধাক্কা দিলাম, দরজাটা খোলাই ছিল। দেখতে পেলাম আমার স্বামী কতগুলো টাকা সেই মহিলার হাতে দিয়ে বলছে, আমি তোকে এখন ভালোবাসি রে। কথাটা সে শেষ করার আগেই আমি ঘৃণা মিশ্রিত কণ্ঠে চিৎকার করে বলে উঠলাম, এই তবে তোমার আসল চেহারা। ছি, নিজের উপর আজ আমার বড্ড বেশি ঘৃণা হচ্ছে। এই বলে যে তোমার ঘরের মানুষ আমি। ছি মারুফ, ছি। সেই সুন্দরী পাপিষ্ঠা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আর এই যে আপনাকে কি বলবো, আপনি তো এখানে এসে ভালোই ব্যবসা শুরু করেছেন। করেন যতদিন এই রূপযৌবন থাকে আপনার, যা রূপ আপনার, তাতে অবশ্য পুরুষ পটাতে আপনার খুব একটা কষ্ট করতে হবে না। তবে এই রূপলাবণ্যে আকৃষ্ট হয়ে যারা আপনার কাছে আসবে তারাও একদিন ধ্বংস হবে, আর আপনিও একদিন ধ্বংস হয়ে যাবেন। জানেন, অনেক করুণ পরিণতি হবে আপনার। না জানি কত মানুষের ঘর আপনার দ্বারা ভেঙে গেছে, কত মেয়ের চোখের জল মুছতে হয়েছে আপনার জন্য। আমি তা জানি না, কিন্তু আমার চোখের এই অশ্রুবিন্দু আপনার জন্য অভিশাপ বয়ে আনবে নিশ্চিত জানবেন। আপনিও একদিন আমার মতোই কাঁদবেন, কেঁদে কেঁদে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবেন, কিন্তু কেউ সেদিন আপনার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকাবে না পর্যন্ত। এতটুকু সাহায্য আপনি তখন কারো কাছ থেকে পাবেন না। আমি নিজের মুখে আপনাকে এই অভিশাপ দিয়ে গেলাম, কথাটা মনে রাখবেন। আমার হৃদয় বলছে একদিন এটাই চরম বাস্তবতায় পরিণত হবে। কথা বলতে বলতে আমার চোখের জল নাকের জল এক হয়ে গেল। মারুফ বলল, প্লিজ সাইমা, তুমি দয়া করে চুপ করো। তুমি যা ভাবছ সত্যি তেমন কিছু না, আর তা হতেও পারে না। যা সম্ভব নয় তুমি কিন্তু তাই ভেবে যাচ্ছ। আমি চোখের জল নাকের না মুছেই জিজ্ঞেস করলাম, তবে কি মারুফ? তুমি নিশ্চয়ই এটা সেটা বলে এখন আমাকে বোকা বানাতে চেষ্টা করবে, কিন্তু সেটা যদি ভেবে থাকো তবে ভুল ভাবছ। আমি ততটা সহজ সরল বোকা মেয়ে নই মারুফ, যে এখন 7-5 বোঝালেই আমি বুঝে যাব। মারুফ, তুমি কি কখনো শুনেছ চোর ধরা পড়ে গেলেও সত্যি কথা বলে? বললাম, তা কখনো বলে না মারুফ। তোমরাও নিজেদের নির্দোষ প্রমাণ করতে এখন 1000টা মিথ্যা কথা বলে যাবে, তা আমি ভালো করেই জানি। আর যদি আমাকে বোঝাতে চেষ্টা করো তবুও তাতে কোনো কাজ হবে না মারুফ। মহিলাটি আমার কথা বলা দেখে অশ্রুসিক্ত নয়নে অবাক হয়ে আমার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আবারও তার দিকে তাকিয়ে আমার মনে জমে থাকা ঘৃণার বিষবাষ্প তার দিকে ছুড়ে দিলাম। চোখের জল মুছে বললাম, অপরকে কাঁদিয়ে প্রাণ ভরে ইচ্ছে মতো আনন্দ ফুর্তি করে নিন। একদিন এমন দিন আসবে আপনার জীবনে এই আনন্দ ফুর্তির রেশ মাত্র থাকবে না। দেহ মনের শান্তি আপনার হাওয়ায় মিলিয়ে যাবে। তখন এই আনন্দ ফুর্তির কথা ভেবে কেঁদে কেঁদে অসহায়ের মতো বুক ভাসাবেন। তখন একটুখানি সহানুভূতির জন্য আপনি পাগলের মতো ছুটবেন, কিন্তু বিচার তখন আপনার শুরু হয়ে যাবে। শান্তি কি জিনিস খুঁজে পাবেন না, চারিদিকে শুধু শাস্তি আর শাস্তি দেখতে পাবেন। দেহ মনের প্রচণ্ড যন্ত্রণায় আপনি জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবেন। তখন রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ঘুরে পাবেন শুধু মানুষের ঘৃণা আর ঘৃণা। ছি, শত ধিক্কার জানাই আপনার এমন জীবনের প্রতি। আমার কথা শুনে মহিলাটি নির্বে চোখের জল তার শাড়ির আঁচলের কোণে মুছে চলেছেন। আমার কথাগুলো হজম করতে না পেরে তিনি অবশেষে বলল, হয়তো তোমার কথাই ঠিক হবে ভাই। যে আপনজনের মনে কষ্ট দেয় তার কপালে তো এমন দুঃখ দুর্দশাই হওয়ার কথা। দেখো তোমার কাছেই কতটা অপমান আমাকে সইতে হলো। আমার জীবনে এর চেয়ে দুঃখ দুর্দশা আর কি হতে পারে? আমি জানি আমার কপালে এমন কিছুই ঘটবে। যে মানুষ জীবনের শুরুতে ভুল করে, তার পৃথিবীতে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা অন্যায়। তুমি আমাকে যা বলার বলে যাও, কিন্তু তোমার স্বামীটিকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই। আমি ওনার এমন ন্যাকামি দেখে আরও জ্বলে উঠে বললাম, কেন ওর উপর অনেক মায়া বসে গেছে আপনার? তাই কি আপনাদের মতো জঘন্য পাপিষ্ঠাদের গায়ে এমন সামান্য কথাও তাহলে দাগ কাটে? ছি, আপনার ও আমার স্বামীর প্রতি রীতিমতো আমার ঘেন্না হচ্ছে। নিজের ক্ষোভ প্রকাশ করতে থু শব্দ করে মেঝেতে থুথু ছিটিয়ে দিলাম। প্রচণ্ড ক্রোধের সাথে বললাম, ছি, আপনার চাইতে বাজারের মেয়ে মানুষও অনেক ভালো। তারা অন্তত ভদ্র পাড়ায় এসে অভদ্রতা করে না, কারো স্বামীকে রূপের প্রলোভন দেখিয়ে সংসার ভাঙবার চেষ্টা করে না। নারী নামের কলঙ্কিনী আপনি। কথাগুলো বলে আমার মাথা ঝিমঝিম করতে লাগল।
চোখে রীতিমতো ঝাপসা দেখতে শুরু করেছি। হাঁপিয়ে উঠেছি। শরীর রীতিমতো অস্থির অস্থির লাগছে, আর নিজেকে সামলিয়ে উঠতে পারছিলাম না। এমন সময় আমার চোখের সামনে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। মারুফ আমার কথাগুলো শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল। ও চেঁচিয়ে উঠে বলল, তুমি কাকে কি বলছো? তুমি জানো তিনি কে? মারুফের এমন অগ্নিমূর্তি আমি এর আগে আর কখনো দেখিনি। সে রীতিমতো ভয়ানকভাবে তেড়ে আসছিল আমাকে মারার জন্য। নিজের হাতটা উঁচিয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছিল সে। কিন্তু মহিলাটি মারুফকে থামিয়ে দিল। বলল, তুমি উত্তেজিত হয় না মারুফ। তুমি কি পাগল হলে নাকি? উনি তোমার স্ত্রী, তাই সন্দেহ করে তার মাথা নষ্ট হয়ে গেছে। তাই বলে কি তুমিও মাথা নষ্ট করবে না কি? খেয়াল করলাম আমার স্বামী ওই মহিলার এই সামান্য কথাতেই একেবারে শান্ত ভদ্র হয়ে গেল। মনে মনে ভাবলাম, এই কয়দিনেই তোমাদের এত গভীর ভালোবাসা। হে পাপিষ্ঠা নারী, আজ তোমারই জয় ঝঙ্কার বেজে উঠুক। সত্যি যদি আমি পতিব্রতা স্ত্রী হয়ে থাকি, তবে একদিন নিশ্চয়ই মারুফ আমার মতো নারীর জন্যই আফসোস করবে, যে অন্য কোনো পুরুষ নয়, শুধু স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। তাই তো আজ এত আঘাত আমার হৃদয়ে এসে লাগল। হে ক্লঙ্কিনী পথভ্রষ্ট নারী, এই ক্ষণিকের আনন্দ ফুর্তিটা না হয় তোমার কাছেই রইল। আমি আজ এখন থেকে সবকিছু ত্যাগ করলাম। আমি ওদেরকে আর কিছু না বলে চলে এলাম। আসার সময় দরজার উপর জোরে ধাক্কা দিয়ে মনের আগুন কিছুটা মেটাতে চাইলাম। আমার মনে হচ্ছিল সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারলেই হয়তো আমার হৃদয়ে কিছুটা প্রশান্তি মিলত। মারুফ তৎক্ষণাৎ আমার পিছু পিছু ডাকতে ডাকতে চলে আসতে লাগল। আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমার একটা কথা শোনো। আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি সায়মা। প্লিজ শুধু শুধু ভুল বোঝে দূরে সরে যেও না। আমি মারুফের কোনো কথাই শুনতে রাজি হলাম না। ওর আগে দৌড়ে এসে বাড়ির ভিতরে প্রবেশ করে কেচি গেট লাগিয়ে তালা বন্ধ করে দিলাম। সে আমার এমন আচরণ দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে। আমি কি সারা রাত বাড়ির বাইরে থাকবো নাকি? আমি শুধু বললাম, আপাতত আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ। মারুফ রাগান্বিত হয়ে একটা আধটুকরো ইটের উপর লাথি মেরে বলে, তুমি কিন্তু আমার সাথে এমন করতে পারো না সায়মা। একদিন নিশ্চয়ই তুমি নিজের এমন আচরণের কারণে লজ্জিত হবে। আমি একটা পা সিঁড়িতে রেখে দাঁড়িয়ে পিছন ফিরে বললাম, তোমার কি মনে হয় সেই অপেক্ষায় আমি তোমার কাছে বসে থাকব? মারুফ এবার নিরুত্তাপ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাও? আমি ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম, তার সময় হলেই জানতে পারবে। ঘরের ভিতর প্রবেশ করে না খেয়ে বাতি নিভিয়ে দিলাম। তারপর নিজের বিধ্বস্ত দেহমন বিছানার উপরে কোনোরকমে ছেড়ে দিলাম। আমার কাছে সবকিছুই আজ অর্থহীন হয়ে গেছে। বাঁচতে চাইছে না আমার এই অস্থির যন্ত্রণা কাতর হৃদয়। মারুফ যেভাবেই হোক কেচি গেট খুলে বাড়িতে প্রবেশ করে দরজায় টোকা দিতে লাগল। ওর আত্মসম্মান বোধ অনেক বেশি, তাই দরজাটা জোরে ধাক্কা দিচ্ছে না। যদি পাশের ফ্ল্যাটের কেউ ব্যাপারটা বুঝে যায়, দরজা খুলে দেবার জন্য আমাকে অনেক অনুরোধ করল। কিন্তু আমি বিছানার উপরে স্থবির হয়ে পড়ে রইলাম। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম সে চলে গেছে। মনের কাছে জিজ্ঞেস করে জবাব পেলাম, বোধহয় সেখানেই হয়তো ফিরে গেছে সে। চোখের জলে সারা রাত বালিশ ভিজে গেল। এত কিছুর পরেও একটু চোখ লেগে এসেছিল আমার। হঠাৎ চোখ মেলে দেখলাম ভোর হয়ে গেছে। হতাশাগ্রস্ত মনে দুর্বল শরীরটাকে কোনরকমে টেনে তুললাম বিছানা থেকে। তারপর একে একে আমার প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগের মধ্যে ভরে নিয়ে ওটা বন্ধ করে দিলাম। তারপর ঘরের চারপাশে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলাম একবার। হঠাৎ মনের মধ্যে একটা প্রশ্ন খোঁচা দিয়ে উঠে, নিজের অজান্তেই কোনো ভুল করছি না তো আমি? যা করছি সেটাই কি একমাত্র সমাধানের রাস্তা? সবকিছু জোর করে মন থেকে ঝেড়ে ফেলে ভাবলাম, চোখের দেখা কি মিথ্যা? তা কখনো হতে পারে না। আমি সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। আর যাই হোক, এমন মানুষের সাথে আমি অন্তত এক ছাদের নিচে থাকতে পারবো না। চাবিটা পাশের ফ্ল্যাটের ভাবির কাছে বুঝিয়ে দিয়ে চলে আসছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কাল রাতে কি হয়েছিল? ভাইকে দেখলাম অনেক ডাকাডাকি করে নিরাশ হয়ে কাজের ছেলের সাথে সিঁড়ি ঘরে শুতে গেল। আমি একটুখানি হেসে জবাব দিলাম, ওই হালকা একটু মনোমালিন্য, এছাড়া আর কিছু নয়। ভাবি আমার দিকে তাকিয়ে বলে, কিন্তু আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে অনেক কিছু। বললাম, চাবিটা ওকে দিয়ে দিবেন।
ভাবি পিছনে ডেকে জিজ্ঞেস করে, কিন্তু আপনার না গেলেই কি নয়? আমি উনার দিকে একটুখানি ফিরে তাকিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির শেষ প্রান্তে এসে দেখলাম সিঁড়ি ঘরের দুয়ারে মারুফের একটা জুতো পড়ে আছে। সেটা দেওয়ালের সাথে দাঁড় করিয়ে গেট খুলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পাশের বাড়ির সামনে দিয়ে যাবার সময় মনে হলো আরও কয়েকটি কথা ওই মহিলাকে শোনানো উচিত। তাই তার ঘরের সামনে এসে হাজির হলাম। দরজায় টোকা দিলাম। হঠাৎ করে খেয়াল করলাম দরজায় তালা ঝুলছে। অপর একজন মহিলা আমাকে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই মহিলা কাল গভীর রাতে তার কিছু জিনিসপত্র নিয়ে পলাইয়া গেছে। আমি সকালে উঠে তারে দেখতে পাই নাই। দরজার ফুটো দিয়া ঘরের ভিতর চাইয়া দেখি ঘরের ভিতর কোনো মানুষ নাই। সব জিনিসপত্র নিয়া উধাও। অবশ্যই তার জিনিসপত্র তেমন কিছুই আছিল না। জিজ্ঞেস করলাম, কোথায় গেছে বলতে পারবেন? মহিলাটি আমার দিকে তাকিয়ে বলে, কেমনে কমু কন? আমি বুঝতে পারলাম না। এখন আমি কি করব? সেই মহিলা রাত গভীরে পালিয়ে যাওয়াতে আমি ভীষণ অবাক হলাম। তার এমন হঠাৎ চলে যাওয়ার কি কারণ থাকতে পারে? আমি অনেক চেষ্টা করেও সেটা বুঝতে পারলাম না। সে থাকলেই কি আর চলে গেলেই বা কি? আমি তো আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তার চলে যাওয়া আর না যাওয়াতে আমার সিদ্ধান্ত তো আর পাল্টে যাবে না। তিনি চলে গিয়ে কি আমাকে কিছু বোঝাতে চেয়েছেন? আমাকে তিনি কি বোঝাতে চাইলেন? মারুফকে মুক্তি দিয়ে আমার কাছে ফিরিয়ে দিলেন। তার তো কোনো অধিকার ছিল না মারুফের উপর। যে তিনি সেই অধিকার ছেড়ে দিয়ে গেলে আমি খুশি হব। তিনি সবার অজান্তে পালিয়ে গিয়ে আমার অধিকার আরও পোক্ত করে দিয়ে গেলেন। ব্যাপারটা আমার কাছে যেমন হাস্যকর মনে হলো, তেমনি ব্যাপারটা আমার কাছে কেমন রহস্যময় বলেও মনে হচ্ছে। যাই হোক, ভাবলাম তাতে আমার আর কি? আমি তো যা দেখার বাকি ছিল তা দেখে নিয়েছি। যা বোঝার ছিল বুঝে নিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার ছিল তা নিয়ে নিয়েছি। এখন আর অতসৎ ভেবে আমার কোনো কাজ নেই। আমি চলেছি আপন গন্তব্যে। মেয়েদের শেষ ঠিকানা যাকে বলে বাবার বাড়ি। পৃথিবীতে সাধারণত মেয়েদের আদি ও শেষ ঠিকানা হচ্ছে বাপের বাড়ি। যে যাই বলুক না কেন, এটাই চরম বাস্তব সত্য। পৃথিবীর কোথাও কোনো জায়গা না হলেও বাপের ভিটায় তার অধিকার অটুট থাকে। গলির রাস্তা দিয়ে হাঁটার সময় আমার মনের কোথাও যেন সেই মহিলার জন্য একটা অনুশোচনা কাজ করতে শুরু করেছে। হয়তো তিনি এভাবে পালিয়ে গিয়ে যে ত্যাগ স্বীকার করে গেছেন, এমনটা তার জন্যই হচ্ছে। তাকে অনেক নির্মমভাবে কটূক্তি শুনিয়েছি আমি। এখন মনে হচ্ছে এত কথা আমার বলা উচিত হয়নি। তিনিও হয়তো কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার হয়ে এই লাইনে এসেছেন। তার কি দোষ? তার ব্যবসাই তো এটা। তিনি সবার অজান্তে পালিয়ে গিয়ে কি আমাকে এটাই বোঝাতে চাইলেন যে তিনিও একজন নারীর সংসার বাঁচাতে এটুকু ত্যাগ স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন না? কিন্তু তাতেই কি লাভ? আমি যে মানুষটাকে নিয়ে সুখের ঘর বাঁধব বলে স্বপ্ন দেখেছি, সেই মানুষটার দেহমন দুটোই তো নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট মানুষ নিয়ে আমি সুখের সংসার কেমন করে বাঁধব? সেই মহিলা হয়তো আমার কথা শুনে চলে গেছে, কিন্তু এমন আরও কত নারী এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাদের সবাইকে কি আমি কথা শোনাতে পারবো? পারবো না। মারুফ হয়তো তাদের মধ্যে থেকে আবারও একজনকে বেছে নেবে। কারো স্বভাব কি সহজে পাল্টে? আপাতদৃষ্টিতে দেখলে পাল্টে না। যদিও পাল্টে, তবে সেটাও কদাচিৎ। মূল কথা হচ্ছে মানুষের স্বভাব সহজে পাল্টে না। মারুফ সারা জীবন হয়তো এমনই নারী লোভী হয়ে থাকবে, সেটা প্রকাশ্যে অথবা অতি গোপনে। এইসব ভাবতে ভাবতে যখন প্রায় গলির মোড়ে এসে পৌঁছেছি, ঠিক এমন সময় দূর থেকে মারুফের ডাক শুনতে পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি সে খালি পায়ে দ্রুত আমার কাছে ছুটে আসছে। ঠিক এমন সময় ওই বাড়ির আরেকটা মহিলা তার চলার পথ রোধ করে সামনে এসে দাঁড়ালো। আমিও এই সুযোগে একটা বাড়ির দেওয়ালের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে সেদিকে দৃষ্টি রাখলাম। মহিলাটি মারুফের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মারুফ চিঠিটা হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে আমাকে খুঁজতে চেষ্টা করল, কিন্তু ততক্ষণে আমি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়েছি। সে কোথাও আমাকে দেখতে না পেয়ে চিঠিটা পকেটে ঢুকিয়ে আবার দৌড়ে এদিকে আসতে লাগলো।